আরে ফাটা, তুই জানিস আজকে স্কুলে নাকি স্বাস্থ্যমন্ত্রী আসছে? হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। আজকে স্কুলে যখন আসছিলাম তখন ওই প্রিন্সিপালের ঘর থেকে কিরকম একটা আওয়াজ আসছিল, মনে হচ্ছে আজকে স্বাস্থ্যমন্ত্রী আসছে। আমাদের স্কুলে স্বাস্থ্যমন্ত্রী আসছে বটে, এটা আমি আগে থেকে জানতে পারলাম না। আজকে তো আমি স্নান করে আসিনি, জানি না স্বাস্থ্যমন্ত্রী এসে আবার কি চেক করবে। তুই সপ্তাহে কদিন স্নান করিস রে? সময়ের অভাবের জন্য সপ্তাহে 2 দিন স্নান করি বটে। হ্যাঁ রে আপেল, স্নান করতে আর কতটুকু সময় লাগে? 1 বালতি জল মগে করে নিবি আর মাথায় ঢেলে দিবি, তাহলেই তো স্নান করা হয়ে গেল। এর জন্য আবার সপ্তাহে 2 দিন মাত্র স্নান করিস, এই জন্য তো তোর গা থেকে এরকম গন্ধ বেরোয়। মাত্র 1 বালতি জলেই তোদের স্নান হয়ে যায়। স্নান করার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, যে পদ্ধতি নিয়ম আমি মেনে চলি, আর যার জন্য একটু সময় লাগে আমার বেশি স্নান করতে। আর যে পরিমাণ জলে তোরা স্নান করিস তাতে জানি না কতটুকু স্নান হয়। আর আমার স্নান করতে লাগে 2টো 500 লিটারের ট্যাঙ্ক, বাবা যেটা আলাদা করে আমার জন্যই তৈরি করেছে, যার জন্য সপ্তাহে আমার ওই রকম সময় লাগে। এই স্নান পরে করবি, ওই দেখ স্যার আসছে, সবাই চুপ কর। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। ভেরি ভেরি গুড মর্নিং। আরে বস বস, তোরা বস। শোন, তোদের জন্য একটা গুড নিউজ আছে। আজকে স্বাস্থ্যমন্ত্রী আসছে বটে, এটাতে গুড নিউজের কি আছে? আপেল, তুই বেশি আর বকিস না। এমনিতেই তো ক্লাসে পড়াশোনা করিস না, পুরোপুরি কথা না শুনে তুই আগে থেকেই বেশি বকাবকি শুরু করেছিস দেখছি আজকাল। এই তোরা সকলে শোন, আজকে আমাদের স্কুলে স্বাস্থ্যমন্ত্রী আসছে। এইখানে এই তোদের ক্লাসে এসে উনি কিছু কোশ্চেন করবে, আর তোরা যদি তার সঠিক সঠিক উত্তর দিতে পারিস না, তাহলে তোরা সবাই কিন্তু স্কলারশিপ পাবি। আর সেটা খুব বড় মোটা অঙ্কের, যেটা তোদের জীবনের অনেকটা পথ এগিয়ে নিয়ে যেতে পারবে। স্যার, স্কলারশিপটা কি ওই 50 লাখ থেকে 1 কোটি টাকার মধ্যে দেবে? তাহলে আমার একটু সুবিধা হতো। এই ঘটু, তুই বেশি পারিস না কিন্তু। 1 কোটি টাকার হিসাব জানিস তুই? একের পিছে কটা শূন্য দিলে 1 কোটি টাকা হবে তা বলতে পারবি? কি যে বলেন না স্যার, স্বাস্থ্যমন্ত্রী যদি আমাকে ওই 1 কোটি টাকা দেয়, তাইলে তো আমি একটা অ্যাকাউন্টেন্ট রেখে দেবো, যে হিসাব করে আমাকে সবকিছু করে দেবে। এর জন্য আবার আমাকে গুনতে হবে কেন স্যার? দেখ ঘেটু, সকাল সকাল কিন্তু আমার মাথাটা গরম করিস না। স্বাস্থ্যমন্ত্রী আসবে, উনিই বিচার করবেন উনি কত টাকা দেবে তোদেরকে স্কলারশিপ। আগে উনি যে কোশ্চেনগুলো করবে তার সঠিক সঠিক উত্তর দিতে পারলে তবেই তোরা টাকা পাবি, না হলে তোরা 1 টাকাও পাবি না। আর এই টাকা না পেলে আমাদের স্কুলের বদনাম হবে, সেই জিনিসটা কিন্তু খবরদার তোরা করতে যাস না, তাহলে পিঠে সামনে কিন্তু একটারও রাখবো না। ভেতরে আসতে পারি? আসুন স্যার, আসুন, ভেতরে আসুন। স্যার বসুন, আপনি বসুন। না না, ঠিক আছে, আমার কোনো অসুবিধা নাই, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সাথে কথা বলে নেবো। তা বাচ্চারা, তোমরা সব কেমন আছো? এই লোকটাকে স্বাস্থ্যমন্ত্রী কে করলো জানি না, স্বাস্থ্যের তো কিছুই দেখতে পাচ্ছি না বটে। আপেল, তুই এত বকিস না, স্যার শুনতে পারলে কিন্তু খারাপ হয়ে যাবে। এই যে কর্নারে বসে আছো ছোট্টখাটো ছেলেটা, তোমার নাম কি? তুমি কিছু বলতে চাইছো কি? আজ্ঞে না স্যার, আমি কিছু বলতে চাইছিলাম না, আর আমার নাম হলো আপেল চাকলাদার। বাবা, খুব সুন্দর নাম। আচ্ছা, তোমার অ্যাম্বিশন কি আছে বলো দেখি বড় হয়ে? স্যার, আমার বাড়িতে একখানা হিরো হন্ডা স্প্লেন্ডার আছে বটে, কিন্তু কোনো অ্যাম্বিশন গাড়ি নাই। তবে বড় হয়ে একটা কেনার ইচ্ছা আছে বটে। আরে না না, আমি গাড়ির কথা জিজ্ঞাসা করিনি তো, আমি বলছি বড় হয়ে তুমি কি হতে চাও? স্যার, বড় হয়ে আমি গায়ক হতে চাই বটে। দেখলেন তো স্যার, আমাদের এখানে সব প্রতিভাবান ছেলে, এক একজনে এক এক রকম প্রতিভা আছে। তাই তো দেখছি। আচ্ছা ঠিক আছে, তুমি একটা সুন্দর দেখে গান শোনাও দেখি, যদি আমার মনটা ভালো হয়ে যায় তাহলে তোমার জন্য আমি কিছু একটা চিন্তা ভাবনা করব। আচ্ছা স্যার, আপনি যখন বলছেন বটে, তাহলে আমি একটা সুন্দর গান শোনাই আপনাকে। বড় লোকের বেটা লোক, কায়দা করা চুল, বাইক নিয়ে ঘোরে আবার কানে একটা দুল। বড় লোকের বেটা লোক, কায়দা করা চুল, বাইক নিয়ে ঘোরে আবার কানে একটা দুল। দিনে দিনে পেট্রোলের যতই বাড়ুক দাম, দিনে দিনে পেট্রোলের যতই বাড়ুক দাম, তবু তারে দেখতে লাগে একটা ফজলিয়াম। বড় লোকের বেটা লোক, কায়দা করা চুল, বাইক নিয়ে ঘোরে আবার কানে একটা দুল। বড় লোকের বেটা লোক, কায়দা করা চুল, বাইক নিয়ে ঘোরে আবার কানে একটা দুল। বাইক নিয়ে ঘোরে আবার কানে একটা দুল। স্যার, গানটা কিরকম লাগলো একটু বলবেন বটে? হোসে হোসে, তুই করে যা, তুই গান করে যা, হবে, মনে হচ্ছে তোর কিছু একটা হবে।
কি বলেছিলাম স্যার, দেখলেন? এই হচ্ছে আমার ছেলেদের প্রতিভা, কত সুন্দর গান করে। আমাদের যে কোনো অনুষ্ঠানে স্কুলের আগে ওকে দিয়ে গান করায়, তারপর অন্যান্য অনুষ্ঠানগুলো শুরু হয়। বুঝতে পারছি। আচ্ছা, এই যে পরের জন যে বসে আছো, তুমি ওঠো, তোমার নামটা কি বলো দেখি? আমি স্যার, আমার নাম কালীচরণ খান্ডুয়া, ওই ওরফে কালু। খুব ভালো। আচ্ছা কালু, বড় হয়ে তুমি কি হতে চাও বলো দেখি? কি বলবো স্যার, বড় হয়ে আমি বিয়ে করতে চাই। আহা, আমি বলতে চাইছি বড় হয়ে তুমি কি হতে চাও? একটা ভালো জামাই হতে চাই স্যার। ওহো, এটা না, আরে আমি বলতে চাইছি বড় হয়ে তুমি কি পেতে চাও? স্যার, একটা সুন্দরী ভালো বউ পেতে চাই স্যার। ওহো, আমি সেটাও বলতে চাইছি না, আমি বলতে চাইছি বড় হয়ে তুমি মা বাবার জন্য কি করতে চাও? মা বাবার জন্য একটা টুকটুকে বউ আনতে চাই স্যার। ওহো, এটা তো অদ্ভুত একটা ছেলে। আরে তোমার মা বাবা বড় হয়ে তোমার কাছে কি পেতে চায় সেটাই আমি জিজ্ঞাসা করছি। আগে স্যার, ওই নাতি নাতনি চাইবে আবার কি। ভগবান, আরে কালু, তোর জীবনের লক্ষ্যটা কি সেইটা বল। ওই যে স্যার বললাম, বিয়ে করা। আপনার স্কুলের ছেলেগুলো দেখছি সত্যি একেবারে প্রতিভাবান ছেলে এক একটা। তুমি বসো বাবা, তুমি বসো। এই যে একদম কর্নারে বসে ওই লাল জামা, তোমার নামটা কি বলো দেখি? স্যার, আমার নাম হাবলু হাতি। তা হাবলু হাতি, তুমি বড় হয়ে কি হতে চাও? আমি স্যার অনেক পড়াশোনা করে আমাদের স্কুলের স্যারের মতো একজন বড় টিচার হতে চাই স্যার। সত্যি হাবলু, তোকে দেখে না আমার গর্বে আজকে বুকটা ভরে উঠলো। দেখেছেন স্যার, দেখেছেন? আমার প্রতিভাবান ছেলেগুলোকে দেখুন একবার। আচ্ছা হাবলু, তুমি বলো দেখি, একজন ব্যক্তি কি কি উপায় অবলম্বন করে তার শরীর সুস্থ এবং নিরোগ রাখতে পারে? স্যার, একজন সুস্থ আর নিরোগ শরীর তৈরি করতে গেলে একজন ব্যক্তিকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, তারপর ভালোভাবে ব্রাশ করতে হবে, মুখ টুক ধুয়ে তাকে চলে যেতে হবে মাঠে বা কোনো একটি ফাঁকা জায়গায়। সেখানে খুব ভালোভাবে একটু শরীরচর্চা করতে হবে। সেখান থেকে ফিরে এসে পুষ্টিসম্পন্ন কিছু আহার গ্রহণ করতে হবে। তারপর সারাদিনের কাজবাজ কমপ্লিট করার পর রাত্রেবেলায় তাড়াতাড়ি খেয়ে নিতে হবে এবং সারাদিন পরিষ্কার পরিচ্ছন্ন জল মিনিমাম 2.5 থেকে 3 লিটার পান করতে হবে এবং সেই ব্যক্তিকে যথাসম্ভব 9:30 থেকে 10টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে। তবেই একজন ব্যক্তির সুস্থ আর নিরোগ শরীর তৈরি হবে। বাবা বাবা, খুব সুন্দর উত্তর দিয়েছো তুমি। ঠিক আছে, তোমার জন্য আমার চিন্তা ভাবনা করা উচিত। দেখছি তোমার ব্যাপারে যদি কিছু করা যায়। হ্যাঁ, এবার তুমি বলো, ওই যে পাশে মিষ্টি মিষ্টি যে মেয়েটা, এই তোমার নামটা কি? স্যার, আমার নাম পদ্মশ্রী পুরকাইত, ওই ডাকনাম পেশি, সবাই আমাকে পেশি বলেই ডাকে। বাবা, খুব সুন্দর নাম। আচ্ছা পেশি, তুমি বড় হয়ে কি হতে চাও বলো তো? স্যার, আমি তো খুব ভালো কবিতা আবৃত্তি করি, তাই আমি বড় হয়ে খুব ভালো একটা কবিতা আবৃত্তিকার হতে চাই। বাবা, এই তো খুবই ভালো কথা। একটা কবিতা আবৃত্তি করে শোনাও দেখি তাহলে। আর যদি সেটা খুব ভালো হয় তাহলে তোমার জন্য আমি কিছু চিন্তা ভাবনা করব। তাহলে স্যার, আমি একটা এমন কবিতা আবৃত্তি করছি যেখানে স্বামী স্ত্রী দুজনেই আছে। স্বামী একভাবে কবিতা আবৃত্তি করবে, তার উত্তরে স্ত্রীও সেরকম ভাবে কবিতা আবৃত্তি করবে। ঠিক আছে স্যার? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবার তুমি শুরু করো দেখি। প্রথমে স্বামী বলছে, আতা গাছি তোতা পাখি, ডালিম গাছি মৌ, আগে জানলে আনতাম না এরম ঝগড়ুটে বউ। এবার স্ত্রী বলছে, নতুন নতুন পায়রাগুলো ঝুটুন বেঁধেছে, আমাকে বিয়ে করতে তোমায় কে বলেছে? স্বামী বলছে এবার, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, বিয়ের আগে লক্ষ্মী কিছুই চাইতো না। এবার স্ত্রী বলছে, নীল নবঘনে আষাঢ় গগনে, তিল খাই আর নাহিরে, তোমার মতো কিপ্টে স্বামী আর দেখি নাহিরে। এবার স্বামী বলছে, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, তোমার মতো দজ্জাল বউকে দিতেই হবে এবার ছুটি। এবার স্ত্রী বলছে, তুলি হাত দুই করি এক করি, হে ভগবান, আমার বজ্জাত স্বামীটা যেন করে আমায় সম্মান। এবার এগিয়ে গিয়ে স্বামী তখন বলছে, আয় ছেলে আয়, মেয়েরা ফুল তুলিতে যায়, বিয়ের পরে এখন শুধু করি খাই খাই। এবার স্ত্রী, এক দ্বীপ দুই দ্বীপ, কি আছে কপালে জানিন শুধু মহাদেব। স্বামী, ভোর হলো দৌড় খোলো খুকুমনি উঠুরি, ভালো যদি না লাগে বাপের বাড়ি ছোটরি। তখন স্ত্রী বলছে, আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, আগে বুঝিনি তুমি এত বাজে।
এবার স্ত্রী রেগে গিয়ে তখন বলছি, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, আর বেশি কথা বললে না টেপ মেরে দেবো মুখে। এখানেই কবিতা শেষ। কিরকম লাগলো স্যার? আর বলছিলাম স্যার, কত টাকা স্কলারশিপ দেবেন আমার এই সুন্দর কবিতাটা শুনে? ভালো লাগলো। ঠিক আছে, প্রিন্সিপালের কাছে দুটো ললিপপ রাখা থাকবে, তুমি যাওয়ার সময় ওটা নিয়ে যেও। এই পরের জন, তোমার নাম কি বলো তো? স্যার, আমার নাম ঘটেশ্বর খান্ডুয়া, ওই ওরফে ঘেটু, সবাই আমাকে ঘেটু বলেই ডাকে স্যার। তা ঘেটু, তুমি বড় হয়ে কি হতে চাও? স্যার, আপনার স্কলারশিপটা পেয়ে গেলে আমার আর কোনো চিন্তা নেই। আমার ইচ্ছা ছিল বড় হয়ে আমি কোটি টাকার মালিক হতে চাই। তো যদি স্কলারশিপটা পেয়ে যায় তাহলে আমি তো কোটি টাকার মালিক হয়ে যাব। কি স্যার, আপনি স্কলারশিপে কত দিচ্ছেন? 50 লাখ থেকে কোটি টাকা দিচ্ছেন তো? বাবা ঘেটু, তুমি তো দেখছি স্কলারশিপ নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা করছো। তাই একটা উত্তর দাও দেখি এখন। পলাশির যুদ্ধে নবাব সিরাজদৌল্লার পরাজয়ের কারণ কি তুমি বলতে পারবে কি? স্যার, এই যুদ্ধ, এই ঝামেলা, এইগুলো আমার একদম পছন্দ হয় না। এই যুদ্ধ ব্যতীত অন্য কোনো কোশ্চেন থাকলে প্লিজ আমায় করুন স্যার। এইগুলো ভীষণ বাজে জিনিস স্যার। যত দিন যাচ্ছে মানুষের মধ্যে হিংসা বাড়ছে, আর ওইসব যুদ্ধ ফুদ্ধ যত বাড়বে তত মানুষের মনে আরো হিংসা বাড়বে স্যার। সেই জন্য অন্য কিছু কোশ্চেন থাকলে আপনি একটু বলুন। বুঝতে পারলাম। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর কোনো কোশ্চেন করবো না, তুমি চুপচাপ বসে থাকো। এই পাশের জন, তোমার নাম কি? স্যার, আমার নাম ফাটা ঢোল, ওই সবাই আমাকে ফাটা বলেই ডাকে। তা বাবা ফাটা, তুমি বড় হয়ে কি হতে চাও? স্যার, আমি বড় বিজনেসম্যান হতে চাই বড় হয়ে। খুব ভালো, খুব ভালো। আচ্ছা, তুমি পলাশির যুদ্ধে ওই নবাব সিরাজদৌল্লার পরাজয়ের কারণের সাথে তোমার বিজনেসের কিছু ব্যাপার আলোচনা করতে পারবে? পলাশির যুদ্ধে নবাব সিরাজদৌল্লার পরাজয়ের কারণ কি? পলাশির প্রান্তরে সেদিন নবাব সিরাজদৌল্লার সৈন্য ছিল অনেক, লর্ড ক্লাইভের সৈন্য ছিল অল্প সংখ্যক। তা থাকা সত্ত্বেও নবাব পরাজিত হয়েছিল। আপনারা বলবেন যে জগৎ শেঠ মির্জাফরের গদ্দারির জন্য বা তাদের ওই বিশ্বাসঘাতকতার জন্য নবাব সিরাজদৌল্লা হেরে গিয়েছিলেন, কিন্তু স্যার আদতে সেটা নয়। আপনি কি সেটা জানেন আসল কারণটা? না না, সেই রকম কোনো কারণ তো আমার জানা নেই। স্যার, আপনি কি জানেন কিছু? আগে না স্যার, এইরকম কোনো ব্যাপার তো আমার কিছু জানা নেই। তা বাবা ফাটা, তুমি বলো দেখি ব্যাপারটা কি হয়েছিল সেদিন? তবে শুনুন স্যার, সত্য ইতিহাসটা আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। ক্লাইভ দূরবীন দিয়ে নবাবের সৈন্যদের গতিবিধি লক্ষ্য করছিলেন। পলাশির আমবাগান সামনে থেকেই একদম পুরো শূন্য দেখাচ্ছিল। মির্জাফর তার তত্ত্বাবধান সেই সব সৈন্য নিয়ে সব কেটে পড়েছে। ক্লাইভ তো অবাক, নবাবের সৈন্যরা তবে গেল কোথায়? নিশ্চয়ই কোনো চাল চেলেছে। হঠাৎ নজরে পড়লো আম গাছের দিকে, একটা ডাল নড়ে উঠলো। ক্লাইভ এবার দেখলো যে নবাবের সৈন্যরা আম গাছের ডালে ডালে বসে রয়েছে, আর নিচ দিয়ে যেতে গেলেই তারা গেরিলা আক্রমণ করতে একদম প্রস্তুত। ক্লাইভ কাছাকাছি না গিয়ে দূর থেকে কামান আর বন্দুক তাক করলো। ফলন্ত গাছ থেকে তখন টুপ টুপ করে একটা একটা করে সৈন্য পড়তে লাগলো আর চিল্লাতে লাগলো, আ! আচ্ছা, নবাবের সৈন্যরা তাহলে সকলেই ইংরেজের হাতে মারা পড়লো। কিন্তু আমার যে প্রশ্নটা ছিল তোমার কাছে, আম গাছের ডাল সেদিন নড়ে উঠলো কেন? কি ষড়যন্ত্র ছিল সেটা তাহলে? তাই তো ফাটা, আম গাছের ডালটা নড়ে উঠলো, আর গাছের ডাল না নড়লে ক্লাইভের সৈন্যরা তো জানতেও পারতো না যে ওইখানে নবাবের সৈন্যরা রয়েছে। ব্যাপারটা একটু খুলে বল দেখি। স্যার, এইখানেই মেন জায়গা। কেন সেদিন ডালটা নড়ে উঠেছিল? ডাল নড়ে ওঠার কারণ ছিল চুলকানি, একদম দাঁত, চর্মরোগ, ভীষণ বাজে রোগ স্যার, বড় মারাত্মক এই সর্বনাশ রোগ, বুঝলেন? নবাবের এক সৈন্যের সেদিন প্রচন্ড চুলকানি হয়েছিল। এই চুলকানির জন্যই সেদিন ডালটা নড়ে উঠেছিল। আর ডালটা না নড়লে ক্লাইভ কিন্তু জানতেও পারতো না, আর ক্লাইভ হেরেও যেত সেদিন। আর নবাবের সেই সৈন্যের চুলকানির কারণে ক্লাইভ দূর থেকে লক্ষ্য করেছিল যে গাছের ডালটা নড়ছে। লোকটার ভীষণ চুলকানি হয়েছিল স্যার, খালি চুলকাচ্ছিল গাছের ডালে বসে বসে, আর ডালটা সেই জন্যই নড়ে উঠেছিল। আর নবাবের সৈন্যরা সেদিন এই ভুলটাই করে ফেলেছিল, আর ক্লাইভের সৈন্যরা সেগুলো দেখে পটাপট করে গুলি করছিল আর নবাবের সৈন্যকে এক এক করে মেরে ফেলেছিল। এইটাই ছিল স্যার পলাশির যুদ্ধে নবাব সিরাজদৌল্লার পরাজয়ের মেন কারণ। আরে বাপ রে বাপ, এসব তুমি কি বলছো? আরে এ তো মাথা খারাপ করে দেবে। এ তো বাবা, আমার মাথায় আর কিছু কাজ করছে না। আচ্ছা তুমি বলো তো, এর সাথে তোমার বিজনেসের সম্পর্কটা কি? স্যার, এই ইতিহাস থেকেই আমার সেদিন বিজনেসের কথা মাথায় এসেছিল। সেই দিন যদি ওই চর্মরোগের জন্য সঠিক মলমটি বের করতো কেউ, তাহলে এই সমস্যাটা আর হতো না। রবার্ট ক্লাইভকে পরাজিত হয়েই বাড়ি ফিরতে হতো। আর সেই চিন্তা ভাবনাটা কেউ করেনি, যেটা আমি করেছি। আমি সেই জন্য ভাবছি এমন এক মলম আবিষ্কার করব যাতে মানুষের কোনোদিন চুলকানিও থাকবে না, আর এইরকম কোনো সমস্যাও থাকবে না। সেই জন্য চিন্তা ভাবনা করেছি বড় হয়ে আমি বড় এক বিজনেসম্যান হবো, তাও আবার চুলকানি মলমের বিজনেসম্যান। স্যার শুনছেন স্যার, আমি আর নিতে পারছি না, আমি চললুম। আমি আর থাকতে পারছি না এখানে। এ আর কিছুক্ষণ থাকলে আমাকে পাগল করে দেবে।
ফাটা, আজকে আমি প্রেসারের ওষুধটা খেয়ে আসিনি, আমার প্রেসারটা মনে হয় একটু বেড়েই যাচ্ছে। তুই যা সব শোনাচ্ছিস না, তাতে আমার প্রেসার হু করে বাড়ছে। আমি আসছি, আজকে তোদের ক্লাস এই পর্যন্তই থাকলো। চলুন স্যার, বাইরে যাই। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে লাইক করে দিও কিন্তু। আর সবাই সুস্থ থাকুন আর হাসতে থাকুন, যত হাসবেন তত সুস্থ থাকবেন।